শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। 22 লাখের কিছু বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন কেবল বিষয়ভিত্তিক পরীক্ষায়। কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেছেন প্রশ্ন ফাঁসের শঙ্কা নেই। তিনি আরও বলেছেন টিকা দেওয়ার ক্ষেত্রে এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। তবে 2 ডিসেম্বরের এইচএসসি পরীক্ষার আগে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হলেও 9:30টার মধ্যে হলে প্রবেশের বাধ্যবাধকতা ছিল। তাই সকাল থেকেই কেন্দ্রের সামনে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। দীর্ঘদিন শ্রেণী পাঠদান না হওয়ায় এবারের পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। এবছর একজন শিক্ষার্থীকে নৈর্বাচনিক 3টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। আবশ্যিক বিষয়ে পরীক্ষা এবছর হচ্ছে না। পরীক্ষার সময় 3 ঘন্টার পরিবর্তে 1.5 ঘন্টা। পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী। পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল 2রা ডিসেম্বরের এইচএসসি পরীক্ষার্থীদের টিকার বিষয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সাধ্যমতো চেষ্টা করছে। আমরা এখনো আসলে নিশ্চিত বলতে পারছি না যে সবাইকেই দিতে পারবো, তবে আমাদের চেষ্টা থাকবে সকল এইচএসসি পরীক্ষার্থীকে দিয়ে দেবো। আমাদের পরীক্ষার্থীরা এই যারা এখন পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এর আগে অ্যাসাইনমেন্ট করেছে, নানান কিছু করেছে। কাজেই আমরা তারা কতটা শিখতে পারলো এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, সেটাই কিন্তু বড় বিষয়। কেউ যেন গুজবে কোনোভাবে কান না দেন। সময় কম হলেও পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে খুশি শিক্ষার্থী অভিভাবকরা। আমরা খুশি হতাম যদি সিলেবাসটা কম করে প্রতিটা সাবজেক্টে পরীক্ষা হতো। পরীক্ষা হচ্ছে, এটার জন্য আমরা খুশি, বাচ্চারা খুশি, সবাই খুশি। 1.5 ঘন্টা আমার কাছে কম মনে হয়েছে, কারণ আমরা তো অনেকদিন ধরে পরীক্ষার মধ্যে নেই, তো এটার জন্য তাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সব মিলিয়ে পরীক্ষা হতে আমরা খুশি এবং প্রশ্নও সুন্দর হয়েছে। অবজেক্টিভ হতে 5 মিনিট লেট হয়েছে, তারপরে সাবজেক্টিভে 5 মিনিট কম দেওয়া হয়েছে। এবার প্রায় 22 লাখ শিক্ষার্থী বসছে এই পরীক্ষায়। পরীক্ষা শেষ হবে 23 নভেম্বর। করোনার ভীতি কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। যদিও পরীক্ষার বিষয় এবং সময় দুটোই অনেক কম ছিল। আজকের এই পরীক্ষা এবং 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার মধ্য দিয়ে এটি আসলে প্রমাণ করে যে করোনায় শিক্ষার যে ধাক্কা ছিল সেটি এখন স্বাভাবিক হওয়ার পথে। তবে মূল মন্ত্র যেটি আগামী দিনে মানতে হবে সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি। শারমিনীরা, 71, ঢাকা। সহকর্মী শারমিনীরার প্রতিবেদনটি আমরা দেখলাম যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আমরা সবাই তা জানি, এইচএসসির প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন যে টিকার বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। আর একটু বেশি জানতে চাই স্বাস্থ্যবিধি কতটা মানা হলো এবং একই সাথে পরীক্ষা সমন্বয় করতে যে আসলে কোনো ধরনের জটিলতা হলো কিনা সেই বিষয়গুলি জানবো। আমাদের সাথে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং একই সাথে রয়েছেন কোভিড-19 বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার কাজী তরিকুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। টি-20 বিশ্বকাপ চলছে, সেই মুহূর্তে আমাদেরকে সময় দিচ্ছেন। জানি না কতজন দর্শক আমাদের সাথে রয়েছেন, কিন্তু এই যে এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আসলে আজকে আমাদের এই আয়োজন শুরু করতে চাই। মাননীয় উপমন্ত্রী, আপনাকে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে পরীক্ষার প্রথম দিন আজ প্রায় বলা যেতে পারে 20 মাস পর একটা পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছেন আমাদের শিক্ষার্থীরা। আপনার পর্যবেক্ষণ কি মনে হয়, কেমন গেল সারাদিন আজ? ধন্যবাদ। আসলে দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা যে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক হারে এসে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা করোনার যে ভীতি, তাদের উপরে যে চাপ ছিল করোনা নিয়ে, সেটাকে তারা যে পরাজিত করে তারা সাহসের সাথে এখানে এসেছে। আমি মনে করি এটাই একটা অনেক বড় অর্জন, যে একটা মানসিক চাপের মধ্যে তারা দীর্ঘদিন ছিল এবং এই চাপ অতিক্রম করে আজকে পরীক্ষায় বসেছে আমাদের প্রায় 22,43,254 জন শিক্ষার্থী। এবং কোনো অংশেই যে করোনা পূর্ববর্তী অবস্থার যে শিক্ষা, আমাদের যে পাবলিক এক্সাম এসএসসি, সেটার যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটা কোনো অংশেই কম নয়। তবে আমরা একটা আনুমানিক একটা ধারণা পেয়েছি যে যারা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল তাদের বোধহয় অ্যারাউন্ড 10 থেকে 12% অ্যাক্রস দ্য কান্ট্রি। বোর্ডের আসল পরিসংখ্যান এখন আমরা পাইনি। সেই রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মধ্যে একটা অংশ পরীক্ষায় অংশ নিতে পারেনি। এটা নানানবিধ কারণ হতে পারে, করোনার কারণ হতে পারে, আবার অনেক যে শিক্ষার্থী মাইগ্রেশন হয়েছে, আমরা যেটা ধারণা করছিলাম বা শঙ্কা করছিলাম যে ঝরে পড়ার যে একটা সংখ্যাটা ছিল যে শিক্ষার্থীদের, তো এখান থেকে একটা কিছুটা আমরা ধারণা পাবো।
আরেকটি ধারণা আমরা নিচ্ছি যে এই যে বেসিক কম্পিটেন্সিটা আমরা নির্ধারণ করছি যে এই পরীক্ষার মাধ্যমে যে সুনির্দিষ্ট কিছু বিষয়ে তাদের যে ন্যূনতম দক্ষতা সেটা অর্জিত হয়েছে কিনা। আর আমরা যে নতুন কারিকুলামের রূপরেখা দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যে পরীক্ষার উপরে চাপ কমিয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তাদের যে দক্ষতা নিরূপণ করার যে আন্তর্জাতিক অনুশীলন আমাদেরকে সেদিকে যেতে হবে। তাই স্বল্প আকারের পরীক্ষা আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটি এই প্রসঙ্গে ফিরবো মাননীয় উপমন্ত্রী আপনার কাছে, কারণ আপনারা নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসার চিন্তা ভাবনা পরীক্ষাকে বাদ দিয়ে বা স্বল্প পরিসরে পরীক্ষা নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে সরকারের, সেই জায়গায় ফিরবো। কিন্তু তার আগে একটু অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম আপনার কাছ থেকে জানতে চাই, নিশ্চয়ই আপনারা যেহেতু টেকনিক্যাল কমিটিতে রয়েছেন কোভিড-19, নিশ্চয়ই এটিও আপনাদেরও পর্যবেক্ষণে ছিল যে পরীক্ষা আসলে কিভাবে নেওয়া হচ্ছে। বাচ্চারা স্বাস্থ্যবিধি মানছে, কিন্তু আমরা দেখেছি অভিভাবকরা আসলে কোনো ধরনের নিয়ম নীতির বালাইয়ের মধ্যেই ছিলেন না। আপনাদের দিক থেকে পরামর্শ ছিল অভিভাবকদের জন্য, কিন্তু সেটাও মানা হয়নি। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ ফারহানা আপনাকে। আসলে কোভিডের এই সময়ে আমরা তো গত 2-3 মাস একটু বেশ আরামেই ছিলাম, আছি কোন দিক দিয়ে, একটা হচ্ছে আমাদের সংক্রমণের যে হার সেটা অনেক নিম্নে থাকায় আমরা এখন ফিজিক্যালি রোগী দেখছি, আপনাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন আগের চেয়ে কম হচ্ছে, আমরা হয়তো টেলিভিশনে কম আপনাদের সময় দিচ্ছি। তারপরেও আজকে একটা ব্রেক থ্রু ডে আমি মনে করি, যে যেটা উপমন্ত্রী নফেল সাহেব বলছিলেন, যে এটা কিন্তু একটা বিশাল আমাদের ভয় ভীতি কাটিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে এটা অনুষ্ঠানটা করতে পেরেছে, এইটা আমি সাধুবাদ জানাই। হয়তো আমাদের অনেক বাচ্চাই ভ্যাকসিনেটেড না, আমরা এক্সাক্ট ফিগার হয়তো জানি না, কিন্তু এইটা যে পরীক্ষা অনুষ্ঠিত করা গেছে এবং 6 মাস আগের কথা একটু চিন্তা করে দেখেন, এই শিশুরা বা এই কিশোররা ওরা কিন্তু জানতোই না যে ওরা আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা, আদৌ পরীক্ষা কবে হবে, বছরের পর বছর ঝরে যাচ্ছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসছে, এটাকে আমি বড় করে দেখি এবং আমি মনে করি যে এই জায়গাটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় সার্থকতা। আর পরবর্তীতে যেটা ভাবি সেটা হচ্ছে যে যারা একটু বয়স্ক অর্থাৎ এইচএসসি তাদেরকে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, এসএসসি হয়তো কিছু কভারেজ হয়েছে, অনেকটাই কভারেজ হয়নি, কিন্তু সরকারের যে একটা টার্গেট আছে, আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে 31% মানুষ অ্যাটলিস্ট একটা ডোজ টিকা পেয়েছে কমপক্ষে। আর সেক্ষেত্রে একটা টার্গেট হচ্ছে এই হাফ অফ দিস মান্থ এবং ডিসেম্বরের পুরা এই 45 দিনে সরকারের একটা মানে টার্গেট রয়েছে যে আগামী ডিসেম্বরের 31 অর্থাৎ এই বছরের শেষে সরকার প্রায় 50% মানুষকে এইটার আওতায় আনতে চান, টিকার আওতায়। সেক্ষেত্রে যারা প্রায়োরিটি গ্রুপ, যাদের আমরা বলি যে বয়স্ক মানুষ, যারা রিস্ক গ্রুপ, আর এই আমাদের শিশুরা, যারা শিশু কিশোর যারা পরীক্ষায় চলে এসছেন, তাদেরকে এই আওতায় আনার জন্য আমাদেরও সুপারিশ আছে। প্লাস আমরা তো এটা মনে করি এটা জাতীয় একটা মানে দায়িত্ব এবং সরকার সে জায়গায় নিরলস কাজ করেই যাচ্ছেন। এবং আমার কাছে যেটা ধারণা, যে টার্গেট হেলথ মিনিস্ট্রি, স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা টার্গেটটা ফিক্স করেছেন যে ডিসেম্বর নাগাদ 50%, আগামী মার্চ নাগাদ 80%কে টার্গেট করে আগাচ্ছেন। জুন নাগাদ আমরা বোধহয় দেশের সব মানুষকে অ্যাটলিস্ট জুন 2022 নাগাদ কমপক্ষে একটি ডোজ টিকা দিতে পারবো। অনেক ধন্যবাদ কাজী তারিকুল ইসলাম। জি, আমাদের আসবে। জি, কাজী তারিকুল ইসলাম, আপনি বলছিলেন যে অন্তত ডিসেম্বর নাগাদ আমরা 50%কে টিকা দিতে পারবো। এই মুহূর্তে আমাদের টিকার যে গতি, আপনার কাছে কি মনে হয় যে সেই লক্ষ্য পূরণ করা যাবে? দেখেন, এখন হচ্ছে 31% লোককে আপনি, এটা তো কোনো লুকাচুরির কোনো ব্যাপার নেই, এটা আপনি ওয়ার্ল্ড ডাটাতে যদি যান বাংলাদেশের ফিগার ওখানে পাবেন। এখন হচ্ছে 31% বাংলাদেশে অ্যাটলিস্ট 1 ডোজ পেয়েছে, প্রায় 19 বা 20% তারা 2 ডোজই পেয়ে গেছে।
তার মানে বাংলাদেশের 1/5 মানুষ সম্পূর্ণভাবে 2 ডোজ নিয়ে তারা মানে কোভিডকে মোকাবেলা করছে। আর যেটা আপনার সন্দেহ যে আসলে কি 50% দেওয়া যাবে কিনা, এটা নির্ভর করছে যে যারা ভ্যাকসিন ডিপ্লয়মেন্টে আছেন আর ভ্যাকসিন সাপ্লাই এটার উপরে সম্পূর্ণ নির্ভর করছে। আমি থিওরিটিক্যাল কথা বলে তো লাভ হবে না, আমাদের তো একটা ইচ্ছা থাকে, আমি ইচ্ছার কথাটা বললাম, এবং সরকারের ইচ্ছাটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সব ধরনের সকল মহলের সহযোগিতা কামনাও করি এবং সেটা পাচ্ছি। অবশ্যই অনেক ধন্যবাদ ডক্টর কাজী তারিকুল ইসলাম। মাননীয় উপমন্ত্রী, আপনার কাছে আসতে চাই, যেহেতু আমাদের টার্গেট রয়েছে যে 50% টিকা আসলে সরকার দিয়ে দিতে চান এই ডিসেম্বরের মধ্যে, অগ্রাধিকার আজকেও আমরা শুনলাম শিক্ষামন্ত্রী বলেছেন যে এইচএসসি পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে সামনের মাস থেকে, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার্থীরা টিকা পাবেন, অগ্রাধিকারের তালিকায় থাকবেন। এসএসসি পরীক্ষার্থীদের আসলে কতটা অগ্রাধিকারের তালিকায় রাখা হলো? 22 লাখ শিক্ষার্থীদের মধ্যে কতজন আসলে টিকা পেল? কারণ আমরা জানি ঢাকার বাইরে তো আসলে দেওয়া সম্ভবই হয়নি। সেই ক্ষেত্রে আমাদের যে ডাটা, আমরা 1 লক্ষের কিছু বেশি কম আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে টিকাটা চালু হয়েছে সেটা দিতে পেরেছে। একটা জিনিস আমাদের আসলে মনে রাখা প্রয়োজন যে 12 থেকে 18 বছর বয়স্কদের যে টিকা দেওয়ার সিদ্ধান্তটা, সেটা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলেও আসতে একটু সময় নিয়েছে তো স্বাভাবিকভাবে, এবং কোন টিকা সেটার জন্য নির্ধারণ করা হয়েছে সেটাও একটা আমাদের দেশীয় প্রেক্ষাপটে সেই টিকাটির, অর্থাৎ ফাইজার বায়োএনটেক যে টিকাটি নির্ধারণ করা হয়েছে, অনেক দেশে সেটা শিশুদের ক্ষেত্রে বা কম বয়সীদের ক্ষেত্রে সেটা নির্ধারণ করা হয়েছে যে সেটা দেওয়া যাবে নিরাপদ, সেই সিদ্ধান্ত আসতে কিন্তু অনেক সময় লেগেছে। আর আমাদের দেশের পার্সপেক্টিভে সেইটা আসার পরে ঢাকা শহরের বাইরে যে কোল্ড সাপ্লাই চেইন, যে -70°C সেটাকে রাখতে হয় এবং সেটার যে দেয়ার যে ব্যবস্থাপনা, সেটা আসলে আমাদের এখানে একটা চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। মাননীয় উপমন্ত্রী, আমাদের পরিকল্পনাটা কি তাহলে? কারণ আমার এসএসসি শুরু হয়ে গেছে, আমার এইচএসসি শুরু হবে, সেক্ষেত্রে আমরা মুখে বলছি অগ্রাধিকার, কিন্তু কাজে আসলে কতটা অগ্রাধিকার, আমার কত শতাংশ বাচ্চাকে আমি কত দ্রুত দিতে পারবো? আমি ঢাকার বাইরে তো নিতেই পারছি না এখনো। ঢাকার বাইরে কিছু কিছু গিয়েছে ইতিমধ্যেই, বিভাগীয় শহরগুলোতে যেখানে এটা সম্ভব হচ্ছে সেটা হচ্ছে যতটুকু সম্ভব। এখানে কোনো সুনির্দিষ্ট টার্গেট মাথায় রাখাটা খুবই কঠিন, কারণ এটা একটা সাপ্লাই চেইনের বিষয় আছে। আমরা অগ্রাধিকার মানে হচ্ছে তারা যদি দিতে চায়, সেটা যখন অ্যাভেলেবিলিটি আছে, তারা দিতে চাইলে সেটা পেয়ে যাবে, সেটা হচ্ছে অগ্রাধিকার। তবে সার্বিক জনগোষ্ঠীর মধ্যে এটাও আমাদের এপিডেমিওলজিস্টরা বলেছেন যে তারা সবচেয়ে কম ঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠী। তো সেই দিক থেকে ক্লিনিক্যাল প্রায়োরিটিটা হয়তোবা তারা বেশি নয়, প্রায়োরিটি ইন জেনারেল, যে যারা যেখানে আছেন, যেখানে সেটা অ্যাভেলেবল, সেই ক্ষেত্রে তারা প্রায়োরিটি পাবে, কারণ পরীক্ষা আসছে। সেটা চেষ্টা করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমরা একসাথে কাজ করছি, সেটা চেষ্টা করা হচ্ছে। তবে আমি মনে করি না এই মুহূর্তে সেটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ, এটা অনগোয়িং চ্যালেঞ্জ, এটা সারা পৃথিবীর জন্য চ্যালেঞ্জ। ভ্যাকসিনেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের যে গতিতে যতটুকু পরিমাণ মানুষকে ভ্যাকসিনেট করা হয়েছে, এটার ফল তো আমরা সরাসরি দেখছি। এই যে কোভিডের সংক্রমণ হার কমে যাওয়া, আমি নিজেও কিছুদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলাম, এই যে সার্বিকভাবে যে কোভিড পরিস্থিতি, সেটা কিন্তু যে উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু ভ্যাকসিনের একটা ভালো একটা দিক। তো আমরা সেটা লক্ষ্য নিয়ে কাজ করছি, লক্ষ্য থাকবে অটুট, কিন্তু বাস্তবতা মেনেই কিন্তু আমাদের কাজটা করতে হচ্ছে একেবারে, এবং স্বাস্থ্যবিধি মানাটা আসলে খুব জরুরি। ডক্টর কাজী তারিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, যেহেতু সব পরীক্ষার্থী টিকার আওতায় আসেননি, সেই অবস্থায় আমরা পাবলিক পরীক্ষা নেওয়া শুরু করেছি, সামনের মাসে আরেকটি আছে, এবং একই সাথে কিন্তু আমরা অন্যান্য চাকুরির পরীক্ষাও দেখছি যেখানে আসলে গণজমায়েত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টি, সেটা হচ্ছে অভিভাবকরা কোনোভাবেই কিন্তু মানছেন না কোনো নিয়ম নীতি, তারাও কিন্তু আবার সেই ঝুঁকিপূর্ণ মানুষটি যিনি আসলে সহজেই আক্রান্ত হতে পারেন, অ্যাটেন্ডেন্ট হিসেবে তারা কতটা ঝুঁকি বাড়াচ্ছে বলে আপনি মনে করেন? কারণ আমার শিক্ষার্থী তো আসলে স্বাস্থ্যবিধি মেনেই তার পরীক্ষার কেন্দ্রে ঢুকছে। দেখেন ফারহানা, আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আমাদের কিছু বিষয় আছে, এটাকে আপনি যতই বলেন না কেন, ওই প্যারেন্টস আসবে। আপনাকে আমি গতকালকের পরশু দিনের ঘটনা বলি। কোন একটা পাবলিক মানে কি বলে ইনটেক পরীক্ষা ছিল সিটি কলেজে। আমি তো পপুলারে রিটায়ার করে এখন পপুলারে চাকরি করি। আমি হসপিটালে ঢুকছি,
পুরা আইল্যান্ডের উপরে শত শত মানুষ বসা এবং গায়ে গায়ে লেগে বসা। কোভিডকে 1% যখন নেমে আসছে 1%, তখন মানুষ এটাকে আর কোনো গুরুত্ব দিচ্ছে না। তবে একটা বিষয় বলার মতো, এটা আমার মনে হয় যে মানে উপমন্ত্রী মহোদয় নফল সাহেবও আমার সাথে একমত হবেন, অ্যাডাল্ট আমাদের জানা মতে অ্যাডাল্ট শহরের মানুষ অলমোস্ট সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছে, অলমোস্ট সবাই, যারা একটু সচেতন, যারা এই ইয়ে করেছে, রেজিস্ট্রেশন করেছে। আপনি যেটা বলছিলেন তাদের ব্যাপারে আপনি সতর্কবাণী আমরা তো বহু আগের থেকেই দিয়ে আসছি। আমাদেরকে একসময় মোটামুটি প্রায় ভিলেনের চরিত্র অভিনয় করতে হয়েছে যে এই কোভিড-19 যে কমিটি, এরা সব সময় নেগেটিভ কথা বলে, এরা আমাদেরকে থামায় রাখে। আসলে আমরা তো মানুষের জীবন বাঁচানোর জন্য কথাগুলো বলেছি। তবে হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে অনেকগুলো ভালো স্টেপ নিয়েছে। আমি তো অবশ্যই বলবো যে নফল সাহেব যার সাথে কাজ করেন, তিনি একজন চিকিৎসক হওয়াতে এটা অনেক মানে কম্পোজিট হওয়ার সুবিধা হয়েছে, কারণ উনি এটা ভালো করে বোঝেন, উনি আমাদের সাথে মিটিংও করেছেন। আমি পার্সোনালি মনে করি উনি যে কথাটা বলেছেন সে কথা অত্যন্ত জরুরি। আপনি ফাইজারের ভ্যাকসিন চাইলেই কি পাবেন? যা আমরা পেয়েছি এবং যা আমরা পাওয়ার জন্য চেষ্টা করছি, সেইটার সরকারের সদিচ্ছাটাকে আমরা অবশ্যই সাধুবাদ দিতে চাই, কিন্তু সাবজেক্টেড টু সাপ্লাই আমরা এদেরকে চাইলেই কিন্তু সিনোফার্ম দিতে পারবো না। এরা 18-র নিচে সারা পৃথিবীতে এই একটা ভ্যাকসিনকেই মাত্র রিকগনিশন দেওয়া হয়েছে। ইভেন বহু দেশে মডার্না ব্যবহার করা হয় না, বহু দেশে জনসন অ্যান্ড জনসন ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে ফাইজার পাওয়াটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা যদি ফাইজার পাই তাহলে আমাদের বাচ্চারা অবশ্যই প্রোটেক্টেড হবে, আর বাচ্চারা ন্যাচারাল ইমিউনিটিতে অনেক ধন্যবাদ। ন্যাচারালি তার আসলে অনেক বেশি, তাদের ইমিউনিটি অনেক স্ট্রং। ডক্টর কাজী তরিকুল ইসলাম, ছোট ছোট করে উত্তর নিতে হচ্ছে, আমি দুঃখিত, কারণ হচ্ছে সময় খুব কম, অনেকগুলো প্রশ্ন। মাননীয় উপমন্ত্রী, সেটা জানতে চাই যে তাহলে যেহেতু আমার 1 মাস পরে এইচএসসি পরীক্ষা রয়েছে, একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা কি আছে এদেরকে ভ্যাকসিনেটেড করার জন্য? সুনির্দিষ্ট পরিকল্পনা আমি আবারও পুনরাবৃত্তি করার চাইতে আমি বলবো যে আমরা ইতিমধ্যেই বলেছি যে ফাইজার যেহেতু একটা বিশেষ ধরনের ভ্যাকসিন, সেটার প্রাপ্যতা, সেটার আপনার যে ডিস্ট্রিবিউশন, আমাদের দেশে সাপ্লাই চেইন ক্যাপাসিটি, সেগুলো বিবেচনায় রেখে আমাদের এটা করতে হবে। তবে একটা বিষয় যেহেতু আমরা সংযুক্ত আছি, এখানে আমরা বলতে চাই যে আমাদের অভিভাবকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সবার কিন্তু একটু দায়িত্বশীল আচরণ এখনই করতে হবে, কারণ শীতের মৌসুমটাতে ধারণা করা হয় যে এই সময় ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, নানান ধরনের আবার ভাইরাল মানে অনেক ধরনের অসুখ বিসুখ বেড়ে যায়। তো এমত অবস্থায় আসলে আমরা ভ্যাকসিনেটেড হব, এটা একটা অবশ্যই একটা আমাদের জন্য একটা মানে লক্ষ্য। তবে ভ্যাকসিনেট করতে পারার সক্ষমতাটা এবং সময়ের মধ্যে করতে পারাটাও একটা চ্যালেঞ্জ। তো এই প্রেক্ষিতে আমাদের সবাইকে কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের কোভিড চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, আমি আরো বেশি সাহসী হয়ে গিয়েছি, আমি একেবারে স্বাস্থ্যবিধি মানবো না, এই মানসিকতাটা আমাদের কিন্তু থাকা চলবে না। তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু আবারও পরিবর্তন হতে পারে। তাই যেহেতু গণমাধ্যমে আমরা সংযুক্ত হয়েছি, আমরা অনুরোধ করব সবাইকেই যে আমরা স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। মসজিদে মন্দিরে আমরা যাচ্ছি, আমরা নানান ধরনের অনুষ্ঠানে যাচ্ছি, আমরা সব স্বাভাবিক কার্যক্রম শুরু করে দিয়েছি, অর্থনীতির জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে যদি আমরা ন্যূনতম স্বাস্থ্যবিধিটা মানতে পারি, আমরা দেখেছি জাপানে যে অন্যান্য দেশে যেভাবে করে কোভিড এর যে অবস্থা, সেটা কিন্তু তাদের হয়নি, কারণ তারা সবসময় স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। তো এই যে আমাদের মধ্যে যদি একটা ভালো অভ্যাসটা গড়ে ওঠে, আমরা কিন্তু এই দেশ থেকে কলেরা আমরা বিদায় দিয়েছি, আমরা এই দেশ থেকে ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে পেরেছি। তো সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটা বলছেন, তিনি যখনই গণমাধ্যমে সংযুক্ত হচ্ছেন তিনি বলছেন যে শীতের মৌসুমে আমরা আরো বেশি প্রিকশন নিতে হবে, এটা যাতে করে আমরা আরেকটু সাবধান থাকতে হবে। মাননীয় উপমন্ত্রী, ধন্যবাদ। ডাক্তার কাজী তরিকুল ইসলাম, আপনার কাছে সেই সূত্র ধরেই আসতে চাই যে শীতের সময়টা আমাদেরকে আরেকটু সাবধান থাকতে হবে, এবং আজকে আমাদের হাতে যে প্রতিবেদন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে হয়তো কোভিডের সংক্রমণ কমে গেছে, হয়তো না কোভিডের সংক্রমণ কমে গেছে, কিন্তু তারপরও সংক্রমণের সবচেয়ে বেশি হার দেখা যাচ্ছে রাজধানীতে, 80% রাজধানীতে। কেন? প্রথম প্রশ্নটা, এবং দ্বিতীয় প্রশ্নটি
হচ্ছে যে এই সাবধানতার জন্য আবার আলাদা প্রচার এই মুহূর্তে আমাদের দরকার আছে কি? আপনি একদম সঠিকই বলেছেন যে রাজধানী কিন্তু আসলে ঘনবসতির জায়গা, যেখানে যেমন ধরেন একটু আগে যেমন বলছিলাম যে বিভিন্ন ধরনের পরীক্ষা হয়, ইনটেক পরীক্ষা হয়, রাজধানীতে মানুষের মানে গণপরিবহনে বেশি চড়তে হয়, যে কারণে এখানে গায়ে গায়ে লাগা এবং সংক্রমণের মানে ব্যাপ্তি এখানে অবশ্যই বেশি। এবং এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা আমরা গত 1.5 বছর ধরে যে কথাটা বলছি যে অবশ্যই তাদেরকে মানে স্বাস্থ্যবিধির 1 নাম্বার যদি বলেন সেটা হচ্ছে মাস্ক। আমরা কিন্তু স্টুডেন্টদের ঢুকতে দেখছি, আপনি এখন যেটা দেখাচ্ছেন স্টুডেন্টরা কেউ মাস্ক পরে ঢুকেনি। এইটা আমি জানি না যে একটা সিম্পল সার্জিক্যাল মাস্ক পরাটা 1.5 ঘন্টার জন্য খুব জরুরি ছিল, কিন্তু সেটা কেন মানে এটাকে কেন মানা হয়নি, বা এটা যদি কারেন্ট পিকচার হয়ে থাকে তাহলে আমি মনে করি যে মাস্ক ইজ এ মাস্ট। আর সোশ্যাল ডিস্টেন্স তো ওনরা বেঞ্চের এই কোণে একজন ওই কোণে একজন 2 জন বসতে দিয়েছে, এটা তো ঠিক আছে। হাত ধোয়ার ব্যাপারটা এখানে হয়তো আসছে না, কিন্তু আমি কোনো ছাত্রকে মাস্ক পরতে দেখিনি। মাস্ক আমাদের প্রায় 90% প্রোটেকশন দেয়, সুরক্ষা দেয়। সো মাস্কের ব্যাপারটা আমরা হয়তো আগামী 1-2 বছর ধরে চলবে। ঢাকা শহর ঘনবসতির জায়গা, ঢাকা শহরকে কোনো মতে অন্য জায়গার সঙ্গে তুলনা করা যাবে না। যেমন ধরেন রাজশাহী অঞ্চলে, খুলনা অঞ্চলে বা সিলেট অঞ্চলে এখন এটা অলমোস্ট নাই বললেই চলে। চট্টগ্রাম আর ঢাকা সবসময় হটস্পট ছিল। ঢাকাকে যদি আমরা ভালো রাখতে চাই, আমাদের স্বাস্থ্যবিধির কোনো মানে বিকল্প নাই। দেখেন সারা পৃথিবীতে এ পর্যন্ত 748 কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। সারা পৃথিবীর জনগণ কিন্তু ধরে নিচ্ছি আমি যে ফ্ল্যাট যদি আমি ভাগ করি একটা ডোজ পেয়েছে, কিন্তু আসলে ঘটনাটা তো তা না। বড়লোক কান্ট্রি যারা, তারা কিন্তু পেয়েছে ডাবল ডোজ, ইভেন তারা 3rd ডোজ পেয়েছে, যেটাকে আমরা বুস্টার বলছি। আর যারা নিম্নবিত্ত দেশ তারা পেয়েছে মাত্র 4.8%। তাহলে আপনি কল্পনা করেন এটা একটা জিওপলিটিক্স, এই জিওপলিটিক্সের শিকার বাংলাদেশও। কিন্তু আমাদের প্রশাসন এবং অবশ্যই প্রধানমন্ত্রীর প্রশংসা দাবি রাখেন, উনি সময় মতো এইটাকে যদি না নিয়ে আসতে পারতেন, সিনোফার্ম বলেন, তাহলে এই চিত্রটা আমাদের দেখতে হতো না। অনেক ধন্যবাদ ডাক্তার কাজী তারিকুল ইসলাম। শেষ প্রশ্ন মাননীয় উপমন্ত্রী আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আসছে, সেক্ষেত্রে পিএসসি এবং জেএসসি নিয়ে সামনের পরিকল্পনাটি কি? দেখুন, আমরা একটা কারিকুলাম কাঠামো সৃষ্টি করছি। সেই কারিকুলাম কাঠামোতে যে বিষয়টা জোর দেওয়া হয়েছে যে দক্ষতা নিরূপণের জন্য, দক্ষতার মূল্যায়নের জন্য যে শিক্ষা দক্ষতা যেটা আমরা বলছি, এডুকেশন স্কিল এবং লার্নিং আউটকাম যেটাকে আমরা বলছি, যে তার যে শিখন ফল, সেটা তারা একজন শিক্ষার্থী পেয়েছে কিনা এটা মূল্যায়ন করার জন্য একটা মাধ্যম হচ্ছে পাবলিক পরীক্ষার আদলে পরীক্ষা নেওয়া। কিন্তু বাস্তবে এটা অনস্বীকার্য যে পরীক্ষাটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষতার চাইতে আমার জ্ঞান বলি বা স্মরণ শক্তির একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়। তো জ্ঞান বা স্মরণ শক্তি সরাসরি দক্ষতার সাথে কিছুটা সম্পর্কিত হলেও দক্ষতার সাথে মূল ভিত্তি কিন্তু সেটা নয়। দক্ষতাটা প্রায়োগিক, দক্ষতাটা অ্যাপ্লাইড। তো এই যে একটা বিষয় আছে এবং কম্পিটেন্সি, এই যে আমাদের লার্নিং আউটকাম, এটা অর্জন করার জন্য আমাদের কারিকুলামে পরিবর্তনটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে আমি আমার শিক্ষার্থীকে বছরব্যাপী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তার দক্ষতা অর্জনটা কি সঠিকভাবে হয়েছে কিনা সেটা নিশ্চিত করার যে অনুশীলন, সেটা আমাদের বর্তমান যে প্র্যাকটিসটা আমাদের কারিকুলামে আছে সেটা কিন্তু নেই। তো এটা একটা বিশাল মনোজাগতিক পরিবর্তনটা আসতে যাচ্ছে। অনেক ধন্যবাদ মাননীয় উপমন্ত্রী। সময় খুবই অল্প, সময় শেষ আসলে, সেই জন্য বিদায় নিতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, এবং একই সাথে আলোচনায় যুক্ত ছিলেন অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম, সদস্য কোভিড-19 জাতীয় পরামর্শক কমিটি।